প্রিয় ভাইয়া ও আপুরা, আজকের ভিডিও ক্লাসে আমরা চ্যাপ্টার 6 এর প্রথম সৃজনশীল প্রশ্নটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমি তোমাদের সাথে রয়েছে আশিক শাহ। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই আমরা 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উদ্দীপকটা এবং প্রশ্নগুলো দেখে নিই। এখানে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি দুটি পাত্র রয়েছে এবং দুটি পাত্রে প্রথম পাত্রটাতে রয়েছে দ্রবণ রয়েছে এখানে 100 ml এবং সেই দ্রবণে হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে 4 গ্রাম। পাশের পাত্রটাতে 100 ml, এটা হচ্ছে আমাদের আয়তনটা, দ্রবণের যে আয়তনটা সেটা। আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, যেটা এক ধরনের তীব্র ক্ষার, সেটা রয়েছে 4 গ্রাম। প্রশ্নগুলো একটু দেখে নিই। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে যে মোল কাকে বলে। খতে বলা হচ্ছে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বলতে কি বোঝো। গ নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে উদ্দীপকের দ্রবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণ পাওয়া যায় তার সংযুতি নির্ণয় করে দেখো, অর্থাৎ শতকরা সংযুতি নির্ণয় করতে বলা হয়েছে। এবং সর্বশেষ ঘ নম্বর প্রশ্নে উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও। তাহলে চলো ধীরে ধীরে আমরা সলিউশন দেখি। প্রথমে মোল কাকে বলে। খুব সংক্ষেপে বলতে গেলে যে কোনো একটা পদার্থের পারমাণবিক ভর কিংবা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেটাকে আমরা ওই পদার্থের এক মোল বলে থাকি। তাহলে এখানকার সংজ্ঞাটা একটু দেখে নিই আমরা। এখানে বলা হচ্ছে যে পারমাণবিক ভর বা আণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যে পরিমাণটা পাওয়া যায় তাই হচ্ছে সংশ্লিষ্ট পদার্থের এক মোল। যেমনটা এখানে যদি আমি উদাহরণ হিসেবে বলতে চাই, তোমরা এরকম অসংখ্য উদাহরণ দেখে এসেছো। যেমন আমি যদি অক্সিজেনের মোল পরিমাণের ক্ষেত্রে বলি তাহলে কি হবে, অক্সিজেনের আণবিক ভরটা কত, 32 অক্সিজেন গ্যাসের। তাহলে 32 গ্রাম অক্সিজেন মানেই হচ্ছে কি 1 মোল অক্সিজেন গ্যাস। ঠিক একইভাবে আমি যদি কার্বনের ক্ষেত্রে বলি, আমরা জানি যে কার্বনের পারমাণবিক ভরটা কত, 12। এটাকে যদি গ্রামে প্রকাশ করি তাহলে 12 গ্রাম কার্বন মানেই বোঝায় যে এটা আসলে 1 মোল কার্বনকে ইন্ডিকেট করছে। ঠিক এরকম আসলে বিষয়টা। পরের প্রশ্নটা ছিল আমাদের যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত বলতে কি বোঝায়। প্রথমেই স্থূল সংকেতের কথা বলি। যেই সংকেত দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের অনুপাতটা প্রকাশ পায় তাকে ওই যৌগের স্থূল সংকেত বলে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলছি যে হাইড্রোজেন পারঅক্সাইড। এই হাইড্রোজেন পারঅক্সাইডের তোমরা সংকেতটা সবাই জানো, সেটা কি, সেটা হচ্ছে H2O2। এবার এই যৌগের অণুতে আমাদের হাইড্রোজেন এবং অক্সিজেনের যদি অনুপাতটা প্রকাশ করি, অর্থাৎ হাইড্রোজেন ইজ টু অক্সিজেন, তাহলে তাদের সংখ্যার অনুপাতটা কত, 2:2। তাহলে এটাকে আমরা যদি এইভাবে দেখাই 1:1, তার মানে অনুপাতটা দেখাচ্ছি মূলত যে, তাহলে হাইড্রোজেন পারঅক্সাইডের স্থূল সংকেতটা হবে HO। এখন এই HO দ্বারা আমরা বুঝতে পারছি যে এখানে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাতটা হচ্ছে সমান। তার মানে যে সংকেতটা দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণুর অনুপাতটা প্রকাশ পাচ্ছে তাকে আমরা স্থূল সংকেত বলছি। আবার আণবিক সংকেত কাকে বলা হচ্ছে, যেই সংকেতটা দ্বারা কোনো যৌগের অণুতে বিদ্যমান পরমাণু সমূহের প্রকৃত সংখ্যা প্রকাশ পায় তাকে ওই যৌগের আণবিক সংকেত বলা হয়ে থাকে। যেমন হাইড্রোজেন পারঅক্সাইডের আণবিক সংকেতটা কত, একটু আগে যেটা তোমরা দেখলে H2O2। এখানে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডের গাঠনিক সংকেতটাও একটু দেখাচ্ছি। খেয়াল করে দেখো যে কিভাবে H2O2 অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইডটা গঠিত হয়। ঠিক একইভাবে এরকম আরও কিছু পদার্থ রয়েছে, আমি তোমাদেরকে মেইন টপিকগুলো পড়ানোর সময় অর্থাৎ একাডেমিক যেই আমাদের চ্যাপ্টার 6 নিয়ে বিস্তারিত আলোচনায়, সেখানে আমরা অসংখ্য স্থূল সংকেত আণবিক সংকেত দেখে এসেছি। সেগুলোর তোমরা উদাহরণ হিসেবে অবশ্যই ব্যবহার করতে পারবে, তবে ব্যাখ্যাটা যাতে তোমরা সঠিকভাবে দাও সেটা কিন্তু অবশ্যই নিশ্চিত করবে। এবার আমরা গ নম্বর প্রশ্নে চলে আসছি এবং গ ঘতে যেহেতু আমাদের অবশ্যই উদ্দীপক লাগবে, আমরা উপরে উদ্দীপকটা দেখতে পাচ্ছি। গতে প্রশ্ন ছিল যে উদ্দীপকের দ্রবণ দ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণটা পাওয়া যায় তার সংযুতি নির্ণয় করে দেখাও বা তার শতকরা সংযুতি নির্ণয় করে দেখাও। উদ্দীপকে দ্রবণ দ্বয়কে অর্থাৎ উদ্দীপকে কে কে রয়েছে, উদ্দীপকে প্রথম দ্রবণটা হচ্ছে কি হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণ, দ্বিতীয় দ্রবণটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ। তাহলে তারা যখন পরস্পরের সাথে মিশ্রিত হবে তখন যেই লবণটা গঠিত হবে সেটা কি। তো তোমরা ইতিমধ্যে অনেকেই বুঝতে পেরেছো যে আমরা এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যখনই ঘটাবো এখানে সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হবে। হ্যাঁ, আমরা ওই দিকেই ধাবিত হব ধীরে ধীরে উত্তরের দিকে। তাহলে
এই যে আমরা সোডিয়াম ক্লোরাইড লবণটা এবং পানিটা পেলাম, অর্থাৎ বিক্রিয়াটাকে তুমি কিন্তু অবশ্যই দেখাবে। এই হচ্ছে সেই বিক্রিয়াটা যেখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, সোডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন হচ্ছে। তো এই যে সোডিয়াম ক্লোরাইড লবণ, সেই লবণের শতকরা সংযুতি নির্ণয় করতে বলা হয়েছে, অর্থাৎ এখানে সোডিয়াম রয়েছে এবং ক্লোরিন রয়েছে, তাদের শতকরা সংযুতি নির্ণয়ের কথা বলা হয়েছে। তাহলে এই শতকরা সংযুতি নির্ণয় আমাদের কি সোডিয়াম ক্লোরাইডের যে আণবিক ভরটা, যেটা আসলে সঠিকভাবে বলতে গেলে আপেক্ষিক আণবিক ভর, কিন্তু সাধারণভাবে আমরা শুধু আণবিক ভরই বলি। কত হবে সেটা? সোডিয়ামের পারমাণবিক ভরটা হচ্ছে 23 এবং ক্লোরিনের হচ্ছে 35.5। তাহলে তার আণবিক ভরটা দাঁড়াচ্ছে 58.5। এটা কেন প্রয়োজন একটু পরেই তোমরা দেখবে। এবার প্রথমেই আমরা যদি যৌগটিতে, আচ্ছা এই দুটা কথা একটু আগে বলে এসেছি, আলাদা করে আর বলছি না। সোডিয়ামের শতকরা সংযুতি যদি বের করতে চাই, কিভাবে বের করতে হয়? কোনো একটা যৌগে ওই মৌলটার পারমাণবিক ভর বা তার যদি একাধিক সংখ্যায় থাকে সেটা সহ তোমাদেরকে এখানে উল্লেখ করতে হবে। যেহেতু এখানে সোডিয়াম একটাই ছিল, সেই পরিমাণটা 23 হোল ডিভাইডেড বাই কত? 58.5, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা ইন্টু 100। কারণ আমরা সংযুতিটাকে শতকরায় প্রকাশ করি বা 100তে নেই, তাহলে পার্সেন্ট একটা চিহ্ন হবে এবং রেজাল্ট আসছে কত? 39.32%। ঠিক একইভাবে ক্লোরিনের শতকরা সংযুতি বা ক্লোরিনের সংযুতি যখন নির্ণয় করব, উপরে কে বসবে? ক্লোরিনের যে ভরটা সেটা বসবে। তাহলে এখান থেকে আমরা দেখেছি যে ক্লোরিনের ক্ষেত্রে তার পারমাণবিক ভরটা কত? 35.5। যেহেতু একটাই ক্লোরিন রয়েছে সোডিয়াম ক্লোরাইডে, সেহেতু শুধু 35.5 হোল ডিভাইডেড বাই 58.5, অর্থাৎ এই যে ভ্যালুটা, এটাই হচ্ছে কি ক্লোরিনের শতকরা সংযুতি। এবং ম্যাথটা করলে আমরা দেখতে পাচ্ছি এখানে রেজাল্টটা আসে 60.68%। তার মানে উদ্দীপকের দ্রবণদ্বয়কে একত্রে মিশ্রিত করলে যে লবণটা পাই সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, যেখানে সোডিয়াম এবং ক্লোরিনের শতকরা সংযুতি বা সংযুতি যথাক্রমে 39.32% এবং 60.68%। এবার আমরা পরের প্রশ্নটাতে চলে যাব। পরের প্রশ্নটাতে বলা হচ্ছে কি, উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান হবে কিনা তার গাণিতিক যুক্তি দাও। তাহলে এই ম্যাথটা করতে গেলে আমাদেরকে কি, অর্থাৎ এই গাণিতিক যুক্তি বা বিশ্লেষণে যেতে গেলে আমাদেরকে এই যে মিশ্রণটা বা এই যে দ্রবণটা, তার মোলারিটি নির্ণয় করতে হবে এবং একই সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের যে মোলারিটিটা সেটা নির্ণয় করতে হবে। কিভাবে একটু খেয়াল করে দেখো। আমরা মোলারিটি খুব সহজে বের করতে পারি। দ্রবণে, এখানে প্রথম দ্রবণটার ক্ষেত্রে আসছি, যে প্রথম দ্রবণে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এবং তার পরিমাণটাও দিয়ে দেওয়া আছে। কত সেটা? সেটা হচ্ছে 4 গ্রাম এবং এখানে দ্রবণের আয়তনটা হচ্ছে কত? 100 ml। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল পরিমাণটা প্রথমে আমি বের করে নিচ্ছি। হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে তার আণবিক ভরটা কত? 1 + 35.5, অর্থাৎ 36.5। 36.5 হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর। তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের মোল সংখ্যাটা কত হবে? এই 4কে বা যেই ভরটা দেয়া আছে প্রদত্ত ভরকে আমি যদি তার আণবিক ভর দিয়ে ভাগ করি, তার মোল পরিমাণটা পাবো। সেটা আসছে 0.1095 মোল। এবার আমরা জানি যে মোলারিটি কাকে বলা হয়। মোলারিটি হচ্ছে 1000 ml বা 1 লিটারে, অর্থাৎ কোনো একটা মিশ্রণে বা কোনো একটা দ্রবণের 1 লিটারে বা 1000 ml ওই দ্রব্যটা যতটুকু তার মোল পরিমাণটা, সেটাই ছিল কি মোলারিটি। অর্থাৎ আমি যদি সংক্ষেপে একটু ডানে দেখাই যে মোলারিটির ডেফিনেশনই তোমরা দেখে এসেছো যে আমরা এখানে কাকে প্রকাশ করি, এখানে উপরে থাকে হচ্ছে দ্রব্য যার এককটা হয় মোল, আর নিচে থাকে আমাদের দ্রবণ যার এককটা থাকে লিটার। অর্থাৎ 1000 ml বা 1 লিটারে দ্রব্যের যত মোল রয়েছে সেটাই হচ্ছে তার মোলারিটি। এবার যদি আমরা এই সংখ্যাটা এখান থেকে বের করতে চাই, তাহলে আমাদের উদ্দীপকে কিন্তু অনেক জিনিস দেয়াই আছে যে 100 ml দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে কত? 4 গ্রাম, যেটাকে আমি মোলে নিয়ে এসেছি একটু আগেই। তাহলে 100 ml হাইড্রোক্লোরিক অ্যাসিডের দ্রবণটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবীভূত আছে 0.1095 মোল। তাহলে আমরা এটাকে কততে নেব? এটাকে নেব আমরা 1000 ml এ। তাহলে 1000 ml দ্রবণে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, ঠিক ঐকিক নিয়ম করে আমরা বের করে ফেললাম 1.095 মোল। 1000 ml দ্রবণে যেহেতু হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে কত? 1.095 মোল। তাহলে এটাই হচ্ছে তার মোলারিটি, অর্থাৎ এই দ্রবণটাতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ঘনমাত্রাটা 1.095 মোলার। মোলারকে আমরা ক্যাপিটাল এম দিয়ে প্রকাশ করে থাকি।
ঠিক একইভাবে তুমি কি ডান পাশের পাত্রে যেই 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড 4 গ্রাম রয়েছে সেটাও তুমি মোলারিটিতে বের করতে পারো। তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভরটা কত? 40। কিভাবে? সোডিয়ামের পারমাণবিক ভর 23, অক্সিজেনের 16 এবং হাইড্রোজেনের 1 যোগ করলে দাঁড়াচ্ছে 40। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল পরিমাণটা আমি বের করলাম 4 ডিভাইডেড বাই কত? 40, তার মানে 0.1 মোল। তাহলে 100 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে কিন্তু 0.1 মোল। কিন্তু এটাকে কি 100 ml এ রাখলে হবে? না, মোলারিটি বের করতে গেলে আমাদেরকে 1000 ml এ নিতে হবে। তাহলে 1000 ml দ্রবণে, সরি এখানে একটু প্রিন্টে ভুল এসেছে টাইপিংয়ে, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড হবে। 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত আছে। ঠিক আগের মতন ঐকিক নিয়ম করে আমি পেলাম যে কত মোল? 1 মোল। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রাটা হচ্ছে কত? 1 মোলার। কারণ কি? কারণ হচ্ছে 1000 ml দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 1 মোল। তার মানে সেটাই তো তার মোলারিটি। অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের ঘনমাত্রা হচ্ছে 1 মোলার। তার মানে একটু আগে যেটা দেখলে সেটা কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের ঘনমাত্রা হচ্ছে তার মোলারিটিটা, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডেরটা বেশি ছিল। তার মানে উদ্দীপকের দ্রবণ দুটির মোলারিটি সমান নয়। তোমার কাছে জানতে চেয়েছে সমান হবে কিনা, বড় ছোট বা কম বেশি কিন্তু এখানে বলা হয়নি। তাহলে এই ছিল আমাদের 1 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি তোমরা খুব সহজেই এই প্রশ্নের সমাধানটা বুঝতে পেরেছো এবং খেয়াল করে দেখো তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম দুটো অর্থাৎ গ এবং ঘ কিন্তু অনেক সহজ ছিল এবং এই গ ঘ তুলনামূলকভাবে আরো কঠিন হতে পারে, আরো সহজও আসতে পারে। অর্থাৎ তোমার উদ্দীপকের উপরে এবং তোমার পরীক্ষার কোশ্চেনের উপরে নির্ভর করছে যে আমরা কিভাবে গ এবং ঘ এর উত্তরের দিকে এগোবো। অর্থাৎ অনেকেই তোমরা বলো যে ক খতে সমস্যা হয় না খুব একটা, কিন্তু গ ঘতে আসলেই আটকে যায় এবং চ্যাপ্টার 6 এর ক্ষেত্রে এই প্রবলেমটা আরো বেশি শোনা যায় যে ভাইয়া 6 এ অনেক ম্যাথমেটিক্যাল প্রবলেমস, কোন ম্যাথ আসবে গতে বা ঘতে বুঝতে পারি না আমরা। তো তোমরা যদি আমি যেভাবে পড়িয়েছি টাইপ করে করে ম্যাথগুলো করো বা বইয়ের প্যাটার্নটাও যদি ফলো করো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা খুব সহজেই গ এবং ঘতে কি ধরনের ম্যাথ আসছে, কিভাবে আমরা এগোবো, সেগুলো খুব সহজেই ধরতে পারবে। তাহলে এর পরের দিন আমরা 2 নম্বর সৃজনশীল প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।